আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত সরকার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় মানুষের মনে ক্ষোভ থাকতে পারে, তবে দুই দেশের সম্পর্কের মেঘ কেটে যাবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রাজধানীর বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শীতের আগমনের সাথে সাথে ক্ষতিকর প্রভাবের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমনকি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যেতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যালার্টও জারি করা হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। সিদ্ধান্ত হয় একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের। আগামী বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। একটা উচ্চ পর্যায়ের কমিটি আমরা ভাবতেছি, তো লোকাল গভর্নমেন্টের সচিব এটা হেড করলে ভালো হয়। অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, মাস্ক করতে হবে। আরেকটা কথা একটু বলি, সকলের হয়তো সামর্থ্য হবে না, কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরের পর দুই দেশের সম্পর্কের শীতলতা কাটল কতটা? যার বিচারের দাবি ওঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না, ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়াকে ভারত সরকার বাধা দেবে বলেও আশাবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ভারত সহ আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয় স্পষ্ট হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সজীব ভুঁইয়া। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। হাসিনাকে ফেরত আনা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক প্রক্রিয়া জানিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, নির্দেশনা পেলে মন্ত্রণালয় কাজ শুরু করবে। সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যে সকল জেলেকে ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের দেশে ফেরাতে কাজ করছে সরকার। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 14 থেকে 17 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান রামোস হোর্তা বাংলাদেশে আসছেন জানিয়ে জসিমউদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কূটনীতি সহ নানা বিষয়ে চুক্তি এবং সমঝোতা হতে পারে দুদেশের মাঝে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি ডাজন্ট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ। আর ফেরানোর বিষয়ে যেটা বললেন, এটার উত্তর আমি দিয়েছি। এটি একটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। আমরা আমাদের জাতির স্বার্থে যা করণীয় সেটাই করব, এবং তার লক্ষ্য হবে মূলত বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন যেই ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল আছে তাদের প্রত্যাবাসন।
সংস্কারের কাজ প্রায় শেষ জানিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবিত নীতিমালা জমা দেওয়া হবে বলে জানালেন পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে কমিশনের সাথে বিশেষজ্ঞ দলের মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। জনগণের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সুপারিশ করা হবে বলেও তিনি জানান। এ সময় আলোচকরা পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলের কাউকে না রাখার পরামর্শ দেন। বর্তমানে জনগণের সাথে পুলিশের যে অনাস্থা রয়েছে তা দূর করার পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আমাদের ড্রাফট ডেট আমরা এডিট করছি, ফাইনাল করছি। কিছু রিকমেন্ডেশন লিখে আমাদের মেয়াদ হলো 31 ডিসেম্বর এবং আমরাও রিপোর্টে রেডি, আশা করছি যে আমাদের সুপারিশসমূহ 31 ডিসেম্বর আমরা জমা দেব। ভবিষ্যতে পাবলিকের সঙ্গে যদি কোনো মবকে যদি ফেস করতে হয়, পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে বা যত কম সংখ্যক লোক আহত হয় এই ধরনের যদি করতে হয়, তাহলে আমাদেরকে একটা আন্তর্জাতিক চেষ্টা করতে হবে আমাদের পুলিশকে সেইভাবে প্রশিক্ষণ এবং অস্ত্র দেওয়ার জন্য। গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য আবারও ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্রাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নগরবাসীর কাছে আবারও ক্ষমা চান তিনি। একই সাথে পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি জানান, অতীতে যারা অন্যায়ভাবে মানুষের ওপর হামলা মামলা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া মানুষকে সেবাদানকারী হিসেবেই নগরবাসীর পাশে পুলিশ সবসময় থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। গত জুলাই আগস্টের ধ্বংসযজ্ঞ এবং নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য আমি ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দু নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমি আশ্বস্ত করতে চাই, আমার যেনারা সহকর্মী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আপনাদের সাহায্য সহযোগিতার নিয়ে ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করে যাব। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, এর কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলার প্রক্রিয়া শেষ হলে দেশে ফিরে আসবেন বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 12 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে চলমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে। আর রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। যেই সমৃদ্ধি অর্জনের জন্য 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাবো এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। বাংলাদেশের
জনগণ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে কেন্দ্রীয় নেতাদের সাথে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, সরকারের সমালোচনা মানে ব্যর্থ করার প্রচেষ্টা নয়। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করে। রিজভী জানান, 16 ডিসেম্বর সবার আগে বাংলাদেশের ব্যানারে রাজধানীতে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্টের পরিবর্তনের পর এবার খুলছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দরজা। কাঠামোগত প্রয়োজনীয় সংস্কার এনে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান হয়ে 71-এ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, সবশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এ জাতির সংগ্রামের পরতে পরতে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গৌরব গাথা। ইতিহাসের প্রতিটি বাঁকে জাতিকে পথ দেখিয়েছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদ। 90 পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নানা কারণে অচলায়তনের ঘোরে আটকা পড়ে ডাকসু। শিক্ষার্থীদের চাপে 2019 সালে ডাকসু নির্বাচন হলেও ক্ষমতাসীনদের প্রভাবের কারণে নানা মহলে প্রশ্ন ওঠে। ছাত্র জনতার বিজয়ে আশায় বুক বাঁধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে জাতির যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে এমন প্রত্যাশা তাদের। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের জন্য ডাকসু খুব তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা পালন করুক। ছাত্র তার অধিকার সম্পর্কে টিচারদের সাথে নেগোসিয়েট করবে, এই জায়গাটা বা এই ক্ষেত্রটা আসলে খুবই জরুরি। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে ডাকসু নির্বাচন চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন। জাতির যে বড় ক্রাইসিস নেতৃত্বের, সেই নেতৃত্বের ক্রাইসিসটা যদি আমরা দেখি, সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। নতুন ছাত্র রাজনীতির রূপরেখাটা কিরকম, রূপটা আসলে কিরকম সেটা সবার কাছে দেখানো, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা একটা সুষ্ঠুভাবে এখানে ডাকসু নির্বাচনগুলো করতে পারি। তবে নির্বাচনের আগে ডাকসুর কাঠামোগত সংস্কার চায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। 2019 সালে সর্বশেষ যে একটি বিতর্কিত ডাকসু হয়েছে, যে ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছে যে ডাকসুতে, সেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীদের কল্যাণের জন্য কোনো ধরনের কাজ করতে পারেনি। সেরকম কোনো ডাকসু আমরা দেখতে চাই না। ডাকসুর নির্বাচন যথাসম্ভব দ্রুত দেওয়া দরকার, এবং সেই নির্বাচনটা অবশ্যই ডাকসুর নির্বাচনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র সেটা সংশোধন করা দরকার। তবে শিক্ষার্থীদের মতামত ও আনুষ্ঠানিক যোগাযোগের স্বার্থে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের জন্য এখন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা খুব জরুরি, আনুষ্ঠানিক যোগাযোগ করা, এবং তাদের আনুষ্ঠানিক মতামতও আমাদের জরুরি। আমরা যে কথাবার্তা বলছি বা তারা যে আমাদের সাথে আসছে, সেগুলো খুবই স্পোরেডিক অ্যান্ড অনানুষ্ঠানিক। তো আমরা মনে করি যদি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে আরেক ধাপ সামনে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, শিগগিরই অচলায়তন ভাঙবে, প্রাণ পাবে ডাকসু ভবন। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে জোরদার হবে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 4 মাসে অশান্ত দেশকে অনেকটাই শান্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে ব্রাক বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চরম মাত্রায় দমন পীড়নে বিশ্বাসী না হওয়ায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আনু মোহাম্মদ সহ অর্থনীতিবিদরা মনে করেন দ্রব্যমূল্য সহ বেশ কিছু খাতে সরকারের ব্যর্থতা রয়েছে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর গবেষণা প্রতিবেদন বলছে, দেশের 79% মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে খুশি। গবেষণার উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এ সরকারের সময়ে গণহারে মামলা, নিরাপত্তা ও দ্রব্যমূল্য ইস্যুতে সাধারণ মানুষের অসন্তুষ্টি রয়েছে। দৃশ্যমান উদ্যোগটা নাই। এখন শফিকুল আলম দেখছেন যে সরকার অনেক চেষ্টা করছে, কাজ করছে, দিন রাত কাজ করছে, এটা শফিকুল আলমের অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু মানুষ তার ফলাফলটা পাচ্ছে না। মানুষ তো ফলাফলটা দেখবে, ইম্প্যাক্টটা কি। ইম্প্যাক্টটা দ্রব্যমূল্যের মধ্যে একটা ব্যাপার আছে, মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, মানে জোর জবরদস্তি,
দাপট, এটা নানানভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যে জোর করে পদত্যাগ করানো কিংবা শিক্ষকের উপরে এই জিনিসগুলো মানুষ ভালো চোখে দেখছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাস্তবতা অনেক কঠিন, পরিস্থিতি সামাল দিয়ে 4 মাসের অর্জনও কম নয়। ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের ল অর্ডার সিচুয়েশন বুঝি খারাপ, বা ওই প্রতিদিন হয়তো বা কোনো গ্রুপ এসে প্রোটেস্ট করছেন, ওইটা দেখে আরো এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি হয়তো আসছে। তো আমরা দেখছি যে সিচুয়েশন বিশেষ করে আফটার সেপ্টেম্বর as good as any time in the recent past. ব্র্যাকের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন, 67% মানুষ চায় তৃতীয় বৃহত্তর কোনো দল ক্ষমতায় আসুক। আমাদের দেশে যে পেট্রন ক্লায়েন্টেলিজম আছে সেটা করছে, সেটা কি ভাঙছে, সেটা কি ভাঙবে? একটা ভাঙার কিন্তু একটা সুযোগ কিন্তু এসে গেল। বিএনপি আওয়ামী লীগের বাইরে আরেকটা পার্টি হওয়া দরকার, ডমিনেন্ট পার্টি হওয়া দরকার। সেটা সম্ভব কিনা? 67% লোক বলেছে যে হ্যাঁ, নতুন দল আসলে আমরা হয়তো সুইচ করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। বিকেলে রাজধানীর দুর্নীতি দমন কমিশন দুদক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর এটি প্রথম প্রেস ব্রিফিং। দুদকের প্রাথমিক তদন্তে ক্ষমতার অপব্যবহার সহ বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া আরও 5 সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বিদেশে যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ সহ অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। জাহিদ মালেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে অর্জিত 61,42,56,426 টাকার সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগ সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীতে চালু হলো মেনচিস ফ্রোজেন ইয়োগার্টের প্রথম আউটলেট। রাজধানীর গুলশান এভিনিউর উদয় টাওয়ারে মেট্রো গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ ভুইয়া মেনচিস বাংলাদেশের আউটলেটটি উদ্বোধন করেন। 2007 সালে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ভ্যালি ভিলেজে ডান্না এবং অ্যামন্ড ওয়েল শুরু করেছিল মেনচিস ফ্রোজেন ইয়োগার্ট নামে আউটলেট। বর্তমানে ব্র্যান্ডটির 20টির অধিক দেশে 500টিরও বেশি আউটলেট রয়েছে। বনানী ও ধানমন্ডিতে আরও 2টি আউটলেট চালু হবে বলে জানানো হয়। এবার ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেলেন ফেনীর তারেক হোসেন। বাবা, মা ও 3 বোনকে নিয়ে ফেনী শহরের ধলিয়া এলাকায় বসবাস করেন সিএনজি অটোরিকশা চালক তারেক হোসেন। সম্প্রতি ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে তার ভাগ্য বদলে যায়। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এ ঘোষিত ডাবল মিলিয়ন অফারের আওতায় ফ্রিজ কিনে তারেক 20 লাখ টাকা পেয়েছেন। ফেনীর ওয়াপটা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক হোসেনের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, কৌতুক অভিনেতা, এনটিভি জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান হাস্যের উপস্থাপক আবু হেনা রনিও উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখার গ্রাহকদের সঙ্গে মত বিনিময় করেন ব্যাংকের কর্মকর্তারা। গ্রাহকরা তাদের সন্তুষ্টির কথা জানিয়ে ব্যাংকের অগ্রগতি ধরে রাখার আহ্বান জানান। আর গ্রাহক সেবার মান ধরে রেখে এক্সিম ব্যাংক দেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় এক্সিম ব্যাংক মতিঝিল শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক আজহার উদ্দিনের সভাপতিত্বে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মতো ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে পপুলার মিউজিক, ক্রিটিক্স ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কন্টেন্ট এই 4 বিভাগে 30টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশের বিনোদন জগৎকে আরও বিকশিত করতে এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কন্টেন্ট ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে ইস্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই আয়োজন করে আসছে। অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা শিল্পী, কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের পুরস্কার দেওয়া হয়। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এই আয়োজনের অফিসিয়াল পার্টনার। পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতার রাজশাহী অঞ্চলের অডিশন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনভর রাজশাহী নগরীর কাশফুল কুরআন ইনস্টিটিউটে আয়োজিত অডিশনে রাজশাহী অঞ্চলের 40 প্রতিযোগী অংশ নেয়। এর মধ্য থেকে 9 প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছে। তারা পরবর্তীতে ঢাকার মূল রাউন্ডে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার রাজশাহী অঞ্চলের সভাপতি মাওলানা জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অর্থ সার্জারি কনসালটেন্ট ডাক্তার ASM আব্দুল্লাহ। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এনটিভি। আগামী 1 রমজান থেকে এনটিভিতে পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠান প্রচারিত হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। টানা দরপতন চলছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে আজ লেনদেন হওয়া 198টি কোম্পানির দাম কমেছে, বেড়েছে 105টির আর অপরিবর্তিত ছিল 91টির দাম। এর প্রভাবে কমেছে সব কয়টি মূল্যসূচকও। ডিএসইএক্স 19 পয়েন্ট কমে 5105 পয়েন্টে দাঁড়িয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহের 5 কার্যদিবসেই শেয়ার বাজারে দরপতন হলো। তবে বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বৃহস্পতিবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সমুদ্র সৈকতের পর এবার ঢাকায় প্রদর্শিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে দুপুর 11টা থেকে রাত 8টা পর্যন্ত ছবি তোলার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। বিশ্বকাপের নকআউট পর্বের আদলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা হয়েছিল বাংলাদেশেই। 1998 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছিল প্রতিযোগিতার প্রথম আসর। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 4 দিনের জন্য বাংলাদেশে এসেছে ট্রফিটি। এসেছিলাম শপিং করার জন্য, তো হুট করে দেখে এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শো করছে, তো ভাবলাম আগে এখান থেকে ঘুরে যাই দেন শপিং। আমি হঠাৎ করে এসে দেখি যে এখানে ট্রফি ট্যুর হইতেছে, তারপর এসে ছবি উঠালাম, অনেক ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আগে কখনো দেখিনি, এই ফার্স্ট, এর জন্য খুবই ভালো লাগতেছে। ট্রফির সাথে ছবি তুলতে পেরে আনন্দিত উৎসাহীরা। তবে শুধু বিশ্ব ভ্রমণে নয়, চ্যাম্পিয়নের মুকুট হয়ে বাংলাদেশে আসুক এই ট্রফি, এমনটাই প্রত্যাশা তাদের। অবশ্যই হাই এক্সপেকটেশন আছে, তো ওরা যদিও রাখে না তবু আশা করি যে ভালো খেলবে। এতে আমরা যারা রেগুলার ক্রিকেট দেখি আমরা জানি আসলে যে বাংলাদেশ কতদূর যাবে, তাও ওই যে বাঙালিদের আমাদের আশা একবার না একবার আমরা একটা ট্রফি আমাদের দেশেও আনি, তো এবারও অবশ্যই আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আছে। আমাদের প্রত্যাশা সবসময় জয়ের থাকে, কিন্তু মাঝে মাঝে যে হেরে যায় খুবই কষ্ট লাগে। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে যাবে এই ট্রফিটি। এই প্রদর্শনী জাতীয় পুরুষ নারী দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক ও গণমাধ্যমের জন্য রাখা হবে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।